আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটি গল্প দিয়ে শুরু করা যাক। বাঘ আর বকের গল্প। গল্পটি হয়তো আপনারা জানেন। বাঘের গলায় আটকে যাওয়া হাড় বের করার পর জীবন সংশয়ে পড়া সেই বকের গল্প। ব্যথায় কাতর বাঘের আহা উহু দেখে খুব মায়া হয়েছিল বকের। কাছে গিয়ে জানতে চাইলো মহারাজের কি কোনো সমস্যা হচ্ছে। কোকাতে কোকাতে বাঘ বলল, গলায় কাটা ফুটেছে, তোমার লম্বা ঠোঁট দিয়ে বের করে দিলে অনেক পুরস্কার দেব। পুরস্কারের লোভে তখনই কাটাটি বের করে আনলো বক। এরপর পুরস্কার চাইতেই রুদ্রমূর্তি বাঘ মামার গর্জন করে বলল, বাঘের গলায় মাথা ঢুকিয়ে আবার আস্ত অবস্থা ফিরে পেয়েছিস, এটাই বড় পুরস্কার নয়? প্রাণ ভয়ে তখনই উড়াল দিল হতভাগ্য বক। রূপকথার সেই বকের মতো হয়েছে বিএনপির অবস্থা। সরকার আর তার মিত্র দলগুলোর ইচ্ছা পূরণের সঙ্গী হয়ে শেষ পর্যন্ত দিতে হচ্ছে খেসারত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার চক্রে যোগ দেয়া যে মোটি বুদ্ধিমানের কাজ হয়নি তা হারে হারে টের পাচ্ছেন নেতারা। অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তির দিনেও যারা ছিলেন সবচেয়ে বেশি উদ্বেল, এক মাস পর এখন তাদের চোখে মুখে হতাশা। এখন দলটি বলছে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা এক ভয়ঙ্কর চর্চা। অথচ মাত্র 4 মাস আগে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা মাত্র বিবৃতি দিয়ে অভিনন্দন জানিয়েছিল তারাই। এতদিন পর এসে দলটি বুঝতে পারছে আরো একবার মেটিকুলাস শকের বলি হয়েছে তারা। প্রশ্ন হলো, 1 বছরে একের পর এক ভুল বিএনপিকে যেখানে ঠেলে দিয়েছে সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ কি আর আছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনের নেতৃত্ব দানকারীরা বিভিন্ন সময়ে মৃদু স্বরে দলটিকে নিষিদ্ধের দাবি তুলতে থাকে। তবে তখন বিএনপির পক্ষ থেকে ছিল জোর বিরোধিতা। দলের মহাসচিব সহ বিভিন্ন নেতারা অনেকবার এর বিরোধিতা করেন। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিপক্ষে নিজেদের অবস্থান গত নভেম্বরেও পরিষ্কার করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2 নভেম্বর এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি দেশের কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা, এ বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ফেব্রুয়ারিতেও নাকচ করেন মির্জা ফখরুল। ঢাকায় 13 ফেব্রুয়ারি সংবাদ ব্রিফিং এ তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। মির্জা ফখরুলের দাবি ছিল, বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি যারা গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রের সব নর্মস এন্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলোর উপরে দলটি আস্থা রাখে। বিএনপির অন্য শীর্ষ নেতারাও বিভিন্ন সময় একই অবস্থান জানান। এমনকি সরকার পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের একদিন আগেও ছিল তাদের বিরোধিতা। বিএনপি নেতা মঈন খান 9 মে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না তা বিএনপি নয়, জনগণ ঠিক করবে। এর একদিন পরে কিংস পার্টি এনসিপি সহ কয়েকটি মিত্র সংগঠনের মাধ্যমে আয়োজিত যমুনা ঘেরাও নাটকের শেষ দৃশ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় সরকার। বিস্ময়কর ভাবে সেদিনই পুরোপুরি ভুল পাল্টে যায় বিএনপির। দলের মহাসচিব 10 মে চট্টগ্রামে আয়োজিত সমাবেশে বলেন, আজকে এখানে সমাবেশ হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেটে, আরেকটি হচ্ছে ঢাকায়। দাবিটা কি? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? আমরা মাঠে যারা আছি তারা শুধু নয়, বাংলাদেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। পরদিন মির্জা ফখরুল বিবৃতি দিয়ে সরকারকে অভিনন্দন জানাতেও ভুল করেননি। আগের অবস্থান থেকে ঠিক 180 ডিগ্রি টার্ন নিয়ে বলেন, দেরিতে হলেও সরকার আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিএনপি আনন্দিত। বিএনপি শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে ছিল বলেও দাবি করেন তিনি। বলেন, বিএনপির দাবি মেনে আরো আগে এই সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর ও অনভিপ্রেত অবস্থায় সরকারকে পড়তে হতো না। দর্শক, বিএনপি সেই উচ্ছ্বাসের বানে ভাটা লাগতে 4 মাসের বেশি লাগেনি। এই সময়ের মধ্যে দলটি বুঝতে পেরেছে, ওই যে বাঘের গলার হাড় সরাতে আরো একবার ব্যবহার করা হয়েছে তাদেরকে। -2 বাস্তবায়নের প্রথম ধাপে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে। এবার মাঠে একমাত্র শত্রুপক্ষ তারা, অর্থাৎ বিএনপি। বিএনপির বিরুদ্ধে এবার জোটবদ্ধ হয়ে খেলতে নেমেছে মেটিকুলাস ডিজাইনের সব পক্ষ।
5ই আগস্টের পর থেকে সেই সব পক্ষের জ্বালানির যোগান দিতে দিতে অনেকটা নিঃশেষ হওয়ার পথে বিএনপির রাজনৈতিক সুখ। রাষ্ট্র ক্ষমতার প্রায় সব প্রতিষ্ঠান হাতছাড়া হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে দেখা যাচ্ছে ভরাডুবি, সেই সঙ্গে জোটবদ্ধ প্রচারণায় সন্ত্রাস, চাঁদাবাজের সিল লেগেছে বিএনপির গায়ে। 5ই আগস্টের পর থেকে বিএনপি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করলেও মাঠে দলটিকে দমনে বিএনপি নেতাকর্মীরা ছিলেন সবচেয়ে বেশি তৎপর। এমনকি ধানমন্ডি 32 ভাঙার ক্ষেত্রেও বিএনপি নেতাকর্মীদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, মারধর এবং গণমামলা করায় বেশি নাম এসেছে তাদের। আদালতে মব সন্ত্রাসে জড়িয়ে পড়েছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। সবশেষ 15ই আগস্ট ধানমন্ডি 32-এ অবস্থান নিয়ে তারেক ভাই কথা দিলাম 32 নাম্বার দখলে নিলাম, সেই স্লোগান দর্শক নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর এসব ঘটনায় সুবিধা করে দিয়েছে তাদের এখনকার প্রধান প্রতিপক্ষ জামাতকে। সারা দেশে কোণঠাসা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর কৌশল নিচ্ছে জামাত ইসলামী। এমনকি জাকসু নির্বাচনেও এর কিছুটা প্রভাব পড়েছে বলে রয়েছে আলোচনা। বিপরীতে রাজনৈতিকভাবে এখন প্রায় বন্ধুহীন বিএনপি। আগামী ফেব্রুয়ারি নির্বাচন নিয়েও তেমন কোনো আশা দেখছে না দলের নেতারা। প্রো ইসলামী আর বাংলাদেশি জাতীয়তাবাদ ঘরানার ভোটের একটা বিরাট অংশ এতদিন বিএনপির বাক্সি পড়ত। কিন্তু জামাত ইসলামী সহ 9টি দল, যাদের ভোট ব্যাংক একই, তারা মাঠে নামছে বিএনপিকে ঠেকাতে। লন্ডন বৈঠকে বিএনপির সাথে অধ্যাপক ইউনূসের যে সমঝোতা হয়েছিল, সে সমঝোতার বৃক্ষটিকে কেটে ফালা ফালা করতে চায় এই 9টি দল। সেই ফালা ফালা করার কর্মসূচির একটি দাবি হলো জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করতে হবে। এমন যুগপৎ দাবির পর বিএনপির ঊর্ধ্বতন মহলের মিটিং এ এক সদস্য রীতিমতো বাঘের মুখ থেকে বকের হাড় বের করে আনার গল্পটি বলে বসলেন। দলগুলো নিষিদ্ধ হলে যে বিএনপি মাঝ সমুদ্রে বড্ড একা হয়ে যাবে, সেটি পরিষ্কার করতে সময় নেননি সালাউদ্দিন আহমেদ। 16 সেপ্টেম্বর তিনি সাংবাদিকদের বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে 2024 সালের 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে তাতে সম্ভবত 28টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছিল। তাহলে স্বৈরাচারের দোসর হিসেবে, ফ্যাসিবাদের দোসর হিসেবে নিষিদ্ধ চাইতে হলে তো 28টি দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ করতে হবে। তাহলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? জামাত সহ ধর্মভিত্তিক দলগুলোর কাছে খবর হলো বিএনপি জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনে গেম খেলতে চেয়েছিল। সে গেম ঠেকাতে বিএনপির বিরুদ্ধে উল্টো বাজিমাতের চাল দিয়ে বসেছে জামাত সহ 9টি দল। তাতে বিএনপির আফসোস বাড়ছে অতীতের ভুলের জন্য। ভয়াবহ এমন বিপর্যয়ের মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধের ফাঁদে পা দেওয়ার ভুল ভালোভাবে অনুভব করছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবার বিষয়টি খোলা মেলা স্বীকার করে দিলেন। বলে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের চাওয়া এক ভয়ঙ্কর চর্চা। তিনি দাবি করেছেন, বিএনপি আগেও এই বিষয়ে তাদের বক্তব্য পরিষ্কার করেছে। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না। অথচ মেতে যখন সন্ত্রাস দমন আইনের ধারা সংশোধন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিল, তখন দলটির মহাসচিব সরকারকে অভিনন্দন জানিয়েছিলেন। বিএনপি এখন দল নিষিদ্ধের জন্য বিকল্প পথ বাতলে দিয়েছেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন, দল নিষিদ্ধের ব্যাপারে আদালতকে সিদ্ধান্ত নিতে দিন। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটা নির্ধারিত হয়, সেটা নির্বাচন কমিশন মানতে বাধ্য। এছাড়া অন্য যে কোনো প্রক্রিয়ায় নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। দর্শক, জামাতে নিষেধাজ্ঞার ব্যাপারে আদালতের অবজারভেশন ছিল, দল নিষিদ্ধের বিষয়টি আদালতে নিয়ে যাওয়া ঠিক না। এমনকি গত বছর আওয়ামী লীগ সহ 14 দলকে নিষিদ্ধের জন্য হাসনাত সার্জিস সহ 3 সমন্বয়ক আদালতে রিট করেছিলেন। তখন অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, দল নিষিদ্ধের ব্যাপারে এ ধরনের রিট করা বিধি সম্মত নয়। যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে পরে বিএনপির মতোই অ্যাটর্নি জেনারেল বল পাল্টিয়েছিলেন। দর্শক, সালাউদ্দিন আহমেদের কথায় মনে পড়ে যাচ্ছে বাংলার একটি প্রবচন, সেই তো নদ খসালি, তবে কেন লোক হাসালি। দর্শক, লোক হাসানোর চেয়েও সামনের মারাত্মক বিপদ টের পাচ্ছে বিএনপি। এতদিন ফেব্রুয়ারিতে নির্বাচনের মূলা নিয়ে উচ্ছ্বাস থাকলেও সেই নির্বাচন আদৌ হবে কি না তা নিয়ে সংশয় বাড়ছে। সে সংশয় নিয়ে রাগ ঢাক রাখেননি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। জামাত এবং তাদের মিত্রদের ইঙ্গিত করে তিনি বলেন, এই দেশে যারা রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে, তারা যদি পরে বলে যে আমরাও নির্বাচন করব না, তাহলে কি এদেশে নির্বাচন হবে?
উদ্দেশ্য ভিন্ন হতে পারে। তাদের এই দাবির পেছনে নিজেদের অতিরিক্ত সুবিধা সৃষ্টির জন্য হয়তো বা তারা আরো অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে। এই বক্তব্য থেকে পরিষ্কার, মাঠের রাজনীতিতে এখন পুরোপুরি একলা বিএনপি। তাদের আশঙ্কা জামাত এবং মিত্র দলগুলো নির্বাচন বানচালের জন্য শেষ পর্যন্ত ভোট বর্জনের ঘোষণা দিতে পারে। সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন অধরাই থেকে যাবে বিএনপির। নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর অভিনন্দন জানানো বিএনপি এখন নিজের জিবে কামড় দিচ্ছে, বলছে এভাবে দল নিষিদ্ধ করার সুযোগ থাকা উচিত নয়। আবার ফিরে যাই রূপকথার সেই গল্পে। বাঘের গলা থেকে একে একে হাড় বের করে এখন বকেরই বাঘের পেটে যাওয়ার দশা। প্রশ্ন হলো, রূপকথার বকটি কি পালিয়ে বাঁচবে, নাকি বাঘবন্দি করার জন্য কোনো কৌশল খুঁজে বের করতে সক্ষম হবে? একজন গুপ্তচর ধরা পড়েছে ঢাকায়। সে নাকি নিজে বলছে সে সিআইএ চর। আবার ইউনুস স্যারের হয়ে গলা ফাটান যারা, এমন দু একটা চ্যানেল বলছে না না লোকটা ভারতের গুপ্তচর, রয়্যাল লোক। কিন্তু কাউকে বলতে শুনলাম না যে লোকটা ইউনুসের চর। সন্দেহটা সম্ভবত আমি প্রথম করছি। কেন করছি সেটা নিয়ে এখনকার আলোচনা। তবে আলোচনায় যাওয়ার আগে ঘটনাটি সম্পর্কে দুটো কথা বলে নিই। 3 দিন আগে 12ই সেপ্টেম্বর শুক্রবার মধ্যরাত পেরিয়ে সবে যখন শুরু হয়েছে 13ই সেপ্টেম্বর, তখন ঢাকার মিন্টো রোড এলাকায় সন্দেহজনক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এনায়েত করিম চৌধুরী নামক এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে আটক করেছে পুলিশ। রমনা পুলিশ বিভাগের উপকমিশনার মাসুদ আলমের মতে সন্দেহজনক আচরণের কারণে তাকে বিশেষ ক্ষমতা আইনের আওতায় গ্রেপ্তার করা হয়। পরদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাকে জেলে পাঠানোর আদেশ দেন এবং তার রিমান্ড শুনানি 15ই সেপ্টেম্বর নির্ধারণ করেন। গতকাল মানে 15ই সেপ্টেম্বর আদালতে রিমান্ডের মামলা উঠলে পুলিশ 10 দিনের রিমান্ড চায়, কিন্তু মহানগর ম্যাজিস্ট্রেট আতিউর রহমান 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন তার জন্য। আপাতভাবে এটি একটি সাধারণ ঘটনা বলে ধরা হতো যদি না লোকটি মার্কিন নাগরিক হতেন এবং ধরা পড়ার পর পুলিশের কাছে যে জবানবন্দি তিনি দিয়েছেন সেটা যদি এমন বিস্ফোরক না হতো। বিস্ফোরক এজন্যই যে তিনি নাকি একটা বড় দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছেন। দায়িত্বটা কি? পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গৃহীত অভিযোগপত্র অনুযায়ী এনায়েত চৌধুরী 6 সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় এসেছেন এবং প্রাথমিকভাবে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে 2 দিন থাকার পর গুলশানে চলে যান। এ পর্যন্ত ঠিক আছে, কারণ বাংলাদেশি মূলের বহু মানুষ বর্তমানে মার্কিন নাগরিক। জানা গেছে এনায়েত করিম চৌধুরী 1988 সালে আমেরিকা যান এবং 2004 সালে সে দেশের নাগরিকত্ব পান। মার্কিন নাগরিকত্ব পেলেও অনেকে মাঝে মাঝে দেশে আসেন, তেমনি তিনি এসেছেন, কিন্তু তিনি দেশ বেড়াতে আসেননি, দেশে ঘুরে দেখতে আসেননি। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বিদেশি গোয়েন্দা সংস্থার একজন চুক্তিভিত্তিক এজেন্ট হিসেবে দাবি করেছেন বলে পুলিশের কাছে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার তার পরিস্থিতি খারাপ, দুর্বল অবস্থানে রয়েছে। এই সরকারকে দিয়ে আমেরিকার উদ্দেশ্য পূরণ হওয়ার সম্ভাবনা নেই, তাই এই সরকারের পতন ঘটাতে তার ঢাকায় আগমন। পুলিশের অভিযোগ অনুযায়ী তিনি সরকারি নীতি নির্ধারক, উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বিশেষ করে বিএনপি ও জামাতের বড় নেতাদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছেন এবং প্রভাবশালী ব্যবসায়ীদের সাথেও তিনি গোপন বৈঠক করেছেন। তার কাছ থেকে 2টো আইফোন জব্দ করা হয়েছে, যেগুলোতে এনক্রিপ্টেড যোগাযোগ, উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে অবস্থানগত তথ্য এবং গোপন বৈঠকের রেফারেন্স সহ নথি পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। ট্রাম্প সাহেবের কাজকর্ম দেখে তার এবং তার প্রশাসনের বুদ্ধিশুদ্ধি নিয়ে দুনিয়ার মানুষের মনে প্রশ্ন উঠছে আমেরিকাতেও ভীষণভাবে। কিন্তু এনায়েত চৌধুরীর মতো একজন কাঁচা এজেন্ট পাঠাবে আমেরিকা,
ইউনূসকে গদিচ্যুত করতে, এটা ঠিক যেন হজম হচ্ছে না। ধরা পড়ার সঙ্গে সঙ্গে হড়হড় করে গোপন কথা ফাঁস করাটা গুপ্তচরদের স্বভাব বিরুদ্ধ। আর এই লোকটা ধরা পড়তে না পড়তে জানিয়ে দিল সে সিআইএর এজেন্ট এবং বাংলাদেশে এসেছে ইউনূস সরকারের পতন ঘটাবার উদ্দেশ্যে। দর্শক, আপনি বলুন কোন পাখা এজেন্ট এমন কাজ করে? এটা ঠিক, ইউনূস সাহেব এখন আমেরিকার খুব একটা সুনজরে নেই। তা বলে আমেরিকা যদি তাকে সত্যিই হটাতে চায়, সেটা তো আমেরিকার বাঁয়ে হাত কা খেল। আমেরিকা চাইলে যে কোনো মুহূর্তে ইউনূস সরকারের পতন ঘটতে পারে, আর সেই পতন হতে পারে, পতনে করার জন্য নতুন করে কোনো ষড়যন্ত্র যেগুলো শেখ হাসিনার সময় করা হয়েছিল সেটা করার কোনো দরকার নেই। ইউনূসকে নির্দেশ দিলেই বাবা নেমে পড়ো বললেই তিনি নেমে পড়বেন, মানে তাকে নেমে পড়তে হবে, কারণ তাকে তো ওখানে বসিয়েছে ওই আমেরিকায়। আচ্ছা, ইউনূসের কথা ছেড়ে দিলাম, তার না খুব লোভ, কিন্তু ওয়াকারুজ্জামানকে দিয়েও হতে পারে এই কাজ। তার জন্য এনায়েত মানে ওয়াকারুজ্জামানকে বলতে হবে যে তুমি ওখান থেকে একে ধরে টেনে নামিয়ে দাও। ওয়াকারুজ্জামান গিয়ে রাষ্ট্রপতিকে বলবেন, হয়ে যাবে কাজ। তার জন্য এনায়েতের মতো কাঁচা এজেন্ট পাঠাবার কি দরকার? আর সন্দেহটা এখানেই, এনায়েত করিম চৌধুরী আসলে কার চর? কে তাকে লাগিয়েছে এই কাজে? আমেরিকা না অন্য কেউ? দেখি সেটা। দেখুন, মোহাম্মদ ইউনূসের সাথে আমেরিকার প্রকৃতপক্ষে দীর্ঘমেয়াদী একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি ক্লিনটন ফাউন্ডেশনে বড় অঙ্কের অনুদান দিয়েছেন এবং বাইডেন প্রশাসনের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে। তিনি ডিপ স্টেটের অন্দরমহলের লোক। আবার 2024 সালের সেপ্টেম্বরে আমেরিকা তার সরকারকে $200 মিলিয়ন সাহায্যও দিয়েছে। আর বর্তমানে তাকে দিয়ে ওই বাংলাদেশে একটি সেনা ছাউনি, তারপর সেন্ট মার্টিনস আইল্যান্ড, এসবগুলো নেওয়ার দরকার আছে। বাংলাদেশকে নিজেদের উপনিবেশ করার দরকার আছে আমেরিকার। সুতরাং এই মুহূর্তে অন্তত যতদিন আমেরিকার এখনকার প্ল্যান হচ্ছে ভোট হবে, বিএনপি ক্ষমতায় জিতবে, ক্ষমতায় জিতবার পর বিএনপিকে দিয়ে এইসব কাজকর্মগুলো হবে। সেটা ওই টেসিয়ান জ্যাকবসন তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করে কথা বলে সব ব্যবস্থা করে এসছেন। সুতরাং এই মুহূর্তে যতদিন ভোট না হয় তার প্রয়োজন আমেরিকার কাছে যথেষ্ট। সুতরাং এনায়েতকে পাঠিয়ে পদচ্যুত করার দরকার কেন হবে আমেরিকার? আর দরকার হলে সে হুকুম মুখ থেকে বের করলেই তো মিটে যেত। সেটা বলতে অসুবিধা হলে ওয়াকারুজ্জামানকে দিয়েও করা যেতে পারে কাজটা। তিনিও তো আমেরিকা ও ডিপ স্টেটের কম কাছের লোক নন। আমেরিকা এবং কানাডায় সরকারি সফর করেছেন এবং আমেরিকান সামরিক কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন তিনি। তাহলে এই কাঁচা এজেন্টকে কেন দায়িত্ব দেয়া? এটা ঠিক, প্রত্যক্ষ নিয়ন্ত্রণের একটা সীমাবদ্ধতা আছে। শেখ হাসিনাকে গদিচ্যুত করার সময় আমেরিকা কি করেছিল গদিচ্যুত করতে, সেটা তো সে ভূমিকা আমেরিকা তো সারা বিশ্ব জানে। সে নিয়ে যথেষ্ট চাপেও আছে আমেরিকা। ইউনূস বা সেনা প্রধানের মতো উচ্চ পদস্থ ব্যক্তিত্বদের প্রত্যক্ষ নির্দেশ দিয়ে কাজ করিয়ে নেওয়াটা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। এতে আমেরিকার যে প্লসিবল ডিনাইবিলিটি বা অস্বীকার করার যে একটা সম্ভাবনা, সুবিধে, সেটা নষ্ট হয়ে যায়। তাই কি কাঁচা লোকটিকে পাঠানো? এমন সম্ভাবনা একেবারে যে নেই তা বলবো না, কিন্তু যাকে দিয়ে আসল কাজ কিছুই হবে না তাকে কেন পাঠাবে? তাছাড়া এনায়েত চৌধুরী যে নিজেকে সিআইএ এজেন্ট বলে দাবি করছে, সেটা তো সত্য নাও হতে পারে, পেছনে তো অন্য গল্প থাকতে পারে। অনেক সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিজেদের গুরুত্ব বাড়াবার জন্য অতিরঞ্জিত দাবি করেন। বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা, ইউটিউবার, খুবই ইউনূসের ভক্ত, তিনি পিতৃসম বলে মনে করেন ইউনূস সাহেবকে। তিনি দাবি করেছেন এনায়েত চৌধুরী ভারতের চর। তবে তার দাবির মধ্যে একটা টুইস্ট আছে। এনায়েতকে পাঠিয়েছে ভারত সেনাপ্রধানের সঙ্গে যোগসাজশ করে, এইটাই তার বক্তব্য। অর্থাৎ ওয়াকার ভারতের সাথে মিলে রয়েছে, আওয়ামী লীগের সাথে মিলে আছে। তার কথা, এই সেনাপ্রধানটিকে যদি ইউনূস সাহেব ক্ষমতায় বসে ছুঁড়ে ফেলে দিতেন তাহলে দেশের অনেক সমস্যাই নাকি দূর হয়ে যেত। যিনি প্রধান উপদেষ্টার ক্ষমতা সম্পর্কে, অর্থাৎ তার এই সেনাপ্রধানকে হটাবার ক্ষমতা তার আছে কিনা এই সম্পর্কে যদি তার বিন্দুমাত্র ধারণা থাকতো তাহলে তিনি এই কথা বলতেন। সুতরাং তার ওই দাবি নিয়ে আলোচনা করার কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না। তিনি প্রাক্তন মেজর জেনারেল হন আর যেই হন, তিনি কয়েক মাস আগে যে প্রাক্তন সেনার দল 4 ঘন্টা না 8 ঘন্টায় কলকাতা দখল করতে মিছিল করবে বলে রাস্তায় বেরিয়েছিল মিছিল করতে,
তাদেরই সমগোত্রের। এদের মাথায় এটা ঢোকেনি যে বাংলাদেশে গোয়েন্দাগিরি করতে আমেরিকা থেকে চর নিয়ে আসার ভাবনা স্রেফ পাগলরাই ভাবতে পারে, আর নিজের দেশে মার্কিন নাগরিককে দিয়ে চর বৃত্তি করার কথা ওয়াকারুজ্জামান ভাববেন, এতটা বোকা তিনি নন। তাহলে কার চর হতে পারেন? আমেরিকার তো হলো না, তাহলে কার চর হতে পারেন এনায়েত করিম চৌধুরী? আমেরিকার নয়, ভারতের নয়, এমনকি সেনাপ্রধানের নয়। ঘটনাক্রম যেদিকে সম্ভাব্যতার আঙুল তুলছে, যেটা আমি একদম প্রথমেই বলেছিলাম, সেটা হলো আঙুলটা উঠছে স্বয়ং ইউনূস সাহেবের দিকে। কারণ তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বটে সরকারের, অন্তর্বর্তী সরকারের, কিন্তু তার তো শেকড় আমেরিকায়। সেখানে তো তার কম লোকজন নেই, বরং সেখানেই তার সব আসল লোকজন। তো এনায়েত কি তার লোক হতে পারে না? এই লোকটিকে তিনি আমেরিকা থেকে উড়িয়ে এনে নিজের বর্তমান যে নড়বড়ে আসনটা রয়েছে, সেই আসনটাকে একটু শক্ত করতে, একটু সুস্থির করতে তিনি কি আনতে পারেন না? অর্থাৎ এটা মোহাম্মদ ইউনূসের নিজের রাজনৈতিক প্রয়োজন। বাংলাদেশ সরকার হয়তো নিজেদের বৈধতা প্রমাণ করতে, এবং আরো বড় কথা, বিরোধীরা তার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র করছে, মানে ভারতকে নিয়ে করছে, এই গল্প তৈরি করতে এনায়েত চৌধুরীকে আনা হলো না। তো দেখুন, আমেরিকা প্রকৃত ইউনূস সরকারের পতন চাইলে, আগেই বলেছি, এমন একটা কাঁচা এজেন্টকে তারা পাঠাতো না। এই সম্পর্কে, এই ব্যাপারে আরো কতগুলো ব্যাখ্যা অবশ্য থাকতে পারে, কিন্তু সেই জন্য, যেমন ধরুন তথ্য সংগ্রহ করার জন্য প্রকৃত অবস্থা বাংলাদেশে কেমন আছে, ইউনূসের কেমন আছে, অর্থাৎ ওপিনিয়ন তৈরি করার জন্য তাকে পাঠাতে পারে। আবার এনায়েত চৌধুরী নিশ্চয়ই সে সিআই এর এজেন্ট নন, কিন্তু কারো না কারো এজেন্ট তো বটেই, নইলে হঠাৎ সেখান থেকে এলো কেন? এরপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিদেশি ষড়যন্ত্রের একটা গল্প তৈরি করার জন্য এই এনায়েত চৌধুরী নামক এই যে নাটকটি, এই নাটকটা হয়েছে। সুতরাং এটা একটা খারাপভাবে পরিকল্পিত অভিযান, তাই সে যেই করুন। গোয়েন্দা কার্যক্রমের জগতে আকামস রেজার বলে একটা নীতি আছে, সেই নীতি প্রয়োগ করলে সবচেয়ে সরল ব্যাখ্যাটাই সত্যি হওয়ার সম্ভাবনা থাকে। এনায়েত চৌধুরী তিনি মিথ্যে বলছেন, তবে খুব বেশি মিথ্যে বলছেন না। তাকে কে নিযুক্ত করেছে, কি কাজে নিযুক্ত করেছে, সেইটাই গুলিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে, এই গল্পটা তৈরি করেছেন যিনি, স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু এনায়েত চৌধুরীকে কড়া ধারায় গ্রেপ্তার করা, সেটা থেকে আটকে দিয়েছে। ওই যে সরকারের বিরুদ্ধে আচরণ, সেটা তো দেশদ্রোহিতা। দেশদ্রোহিতার খুব বড় কারণের জন্য তাকে আটকাতে পারত পুলিশ, কিন্তু সেটা পাঠায়নি, সেইভাবে আটকায়নি। কেন? তার কারণ এই ব্যাপারটা নিয়ে, ব্যাপারটা আটকে দিচ্ছেন ইউনূস সাহেব স্বয়ং, কারণ লোকটি তার। এখনকার মতো এখানেই রাখছি।